আচ্ছা, ডিজাইন এ ডাটাবেস ফর অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম হুইচ উইল বি ইন্টিগ্রেটেড উইথ এ ডাইনামিক ওয়েবসাইট। মানে বিষয়টা থিমটা এরকম, ডাটাবেস ডিজাইন করার সময় সব সময় গল্পটা আগে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ এখানে থিওরিটাই হচ্ছে রিয়েল লাইফ টু কম্পিউটার সিস্টেম ইন্টিগ্রেশন, ট্রান্সফরমেশন অর ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কথাটা ব্যবহার হয় যখন আপনি রিয়েল লাইফে যে কাজটা করেন সেটা কম্পিউটারের মাধ্যমে করবেন। আর ট্রান্সফরমেশন মানে হচ্ছে যে আপনি কম্পিউটার ভিত্তিক একটা ম্যানেজমেন্ট চালাবেন, রিয়েল লাইফে আর চালাবেন না, ট্রান্সফার করে ফেলেছেন। আর এটা হচ্ছে রিয়েল লাইফে চালাচ্ছেন কম্পিউটার ইউজ করে। আর এটা হচ্ছে যে না, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স ইন দ্য রিয়েল লাইফ। সরাসরি একটা অনলাইন ভিত্তিক কিংবা কম্পিউটার প্রযুক্তি ভিত্তিক একটা ইনফরমেশন টেকনোলজি আপনার প্রয়োজন। সো আমি একটা থিম দাঁড় করাচ্ছি এরকম। ফর এক্সাম্পল, আমরা সাবার এক্সাম্পল দিলাম, সে এখন একটা অনলাইন শপ তৈরি করেছে তার বাসায়, ফুড কর্নার, কিন্তু সেখানে কোনো ফিজিক্যাল কোনো কাস্টমার যাবে না। একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের মধ্যে একটা ফুড কর্নার থাকবে যেখানে সকল রকম ফুডের পিকচার থাকবে, তাদের পিকচারের প্যাটার্ন থাকবে, ফুডের প্যাটার্ন থাকবে, প্রাইস থাকবে। ওখানে অনলাইনেই তার কাস্টমার থাকবে, অনলাইনেই তার এমপ্লয়ি থাকবে। সবকিছুই ভার্চুয়ালি কম্পিউটার সিস্টেম থেকে জেনারেটেড হবে। মানুষ কি করবে, একটা পিৎজা খুব ভালো লাগলো, বাসায় একটা পার্টি হচ্ছে, ফ্রেন্ড সার্কেল আসছে, সেখান থেকে অর্ডার দিবে, ক্লিক করবে, বাড়িতে ক্যাটারিং সার্ভিস চলে আসবে অথবা ফুড চলে আসবে, যে কোনো একটা। এরকম বিষয়গুলো আমাদের এখানে অলরেডি চালু আছে, যেমন ফুড পান্ডা। ফুড পান্ডা কিন্তু অলরেডি এই মার্কেটটা নিয়ে নিয়েছে। তাছাড়াও প্যারালালি আমাদের কিছু মানে রিয়েল লাইফের যে ফুড কর্নার গুলো আছে তারা ওয়েবসাইটের মাধ্যমে ইন্টিগ্রেশন করে চালাচ্ছে। এখন আমাদের বিষয় হচ্ছে যে একটা সফটওয়্যার তৈরি করবার জন্য কিংবা একটা প্রজেক্ট তৈরি করবার জন্য দুটো জিনিস লাগবে একজন ডিজাইনের। একটা ডিজাইন হচ্ছে, একটা বিষয় হচ্ছে মোটিভেশন, পয়েন্ট ওয়ান। খেয়াল করবেন, আমি কিন্তু এখন একটু থিওরি পড়াচ্ছি। আমি যদি ল্যাবটা আজকে সম্পন্ন করতে না পারি তাহলে আমি এটা দুটো ক্লাসে সম্পন্ন করব আর কি। এখন আমি থিওরিগুলোতেও নজর দিব। প্রবলেম হচ্ছে মোটিভেশন, সেকেন্ড হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। তাহলে এই মোটিভেশন এন্ড প্রবলেম স্টেটমেন্ট কি? মোটিভেশন এন্ড প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট টু ডিজাইন এ নিউ সিস্টেম। আমি যদি আপনাকে কোশ্চিন করে ফেলি থিওরিতে যে একটি নতুন সফটওয়্যার কিংবা একটা নতুন সিস্টেম ডিজাইন করবার প্রয়োজনটা কি, আমি কেন করব? আমি বললাম জামিলকে যে ডু এ প্রজেক্ট, সে আমাকে সেটা ফানি প্রজেক্ট দেখাচ্ছে, এটা হবে না। এটা ডিপ্লোমা লেভেলে হয়, যে কোনো প্রজেক্ট করা যায়। যেমন আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের একটা কমন প্রজেক্ট, জাতীয় প্রজেক্ট, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। টিচার কাজ দিলে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাই নিয়ে আসবে। আর আমাদের সময় ছিল কি জানেন, টিচার কাজ দিলে একটা ডিভিডি রেন্টিং সিস্টেম বানাই নিয়ে আসতো। মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই ডিশ এবং ইন্টারনেটের এত মুভির বাহার ছিল না। তখন ওই 20 টাকা দিয়ে একটা সিডি একদিনের জন্য ভাড়া করে নিয়ে মুভি দেখতে হতো। তো এই জন্য আমাদের সময়কার স্টুডেন্টের একটা কমন প্রজেক্ট ছিল যে ডিজাইনে ডিভি আর সিডি রেন্টাল সিস্টেম। আর এখন দেখেছি যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, বাট এটা ইঞ্জিনিয়ারিং রুলস এর মধ্যে পড়ে না। ইঞ্জিনিয়ারিং রুলস এর মধ্যে পড়ে হচ্ছে একটা নিউ সিস্টেম ডিজাইন করতে গেলে মোটিভেশন লাগবে আর প্রবলেম স্টেটমেন্ট লাগবে। মোটিভেশনটা কি? মোটিভেশনটাকে বলা হয় হচ্ছে স্টার্টআপ প্রজেক্ট। আমাদের মধ্যে কারো কি স্টার্টআপ প্রজেক্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে? আমাদের মধ্যে কারো কি কোনো স্টার্টআপ প্রজেক্ট সম্পর্কে আইডিয়া আছে? এনিবডি? আপনারা তো অনেক স্মার্ট, ইন্টারনেট দেখেন, টিভি দেখেন, বিভিন্ন টক শোতে থাকেন, তাহলে স্টার্টআপ প্রজেক্ট কি? আলামিন? স্যার এক্স্যাক্টলি স্যার জানি না স্যার আসলে আমাদের স্টার্টআপ প্রজেক্ট হচ্ছে আহ, যখন কোনো ইঞ্জিনিয়ার এমন কোনো সফটওয়্যারের কথা ভাবে যেটা আগে ছিল না। ও আচ্ছা স্যার ইউনিক কোন সফটওয়্যার তৈরি করবেন নতুন হ্যাঁ, করে। আগে ছিল না, সে স্টার্ট আপ করতেছে
সে একজন উদ্যোক্তা, নতুন হুম, উদ্যোক্তা। এখন সে শুধুমাত্র টেকনিক্যালি আর থিওরিটিক্যালি এটার ফিজিবিলিটি স্টাডি করেছে, মানে স্যার শুধু আইডিয়া বিল্ড আপ, আইডিয়া বিল্ড আপ, কিন্তু সে কিন্তু জানে স্যার না যে তাহলে কোম্পানি তো স্টার্ট করে নাই, মার্কেটিং শুরু করে নাই, কিছু শুরু না। করেনি। তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ যে হ্যাঁ, আইডিয়া জেনারেশনের যে আমরা একটা প্রোগ্রাম হলো আমাদের ভার্সিটিতে, ওইটা কি স্যার স্টার্টআপ প্রজেক্ট? ইয়েস, দ্যাট ওখানে ইজ তো এ আমরা স্টার্টআপ আইডিয়া গুলো প্রজেক্ট। হ্যাঁ, স্টার্টআপ প্রজেক্ট, ওকে। এবং এটা তাহলে কোথা তো থেকে আসছে? বলতেছে স্যার। এটা একটা মোটিভেশন থেকে আসে, ওকে। জি স্যার। তাহলে আরেকটা বিষয়, এটা মোটিভেশন থেকে, এটা স্টার্টআপ প্রজেক্ট, আমরা এটা ফিউচার জানি না, বাট আমাদেরকে এটা কাজ করতে হবে। কেউ বিশ্বাস করতে পারেনি যে অনলাইনে জামা কাপড় বিক্রি হবে। একটা অবশ্যই স্যার। সময়, একটা সময় এটা ছিল একটা ফালতু স্বপ্ন যে অনলাইনে হ্যাঁ, অর্ডার দিবে, মানে ক্লিয়ার। কিন্তু এটা যখন, আসলে স্যার, ইভেন আমার একটা আন্টিও এখন বিজনেস করতে স্যার, হ্যাঁ সে যখন গৃহিণী এটা, বাট ভালোভাবে এটা যখন বিজনেস মানুষ করে যাচ্ছে। এটা স্বপ্ন দেখা শুরু করলো, তখন তার অ্যামাজন। জি স্যার। পারিপার্শ্বিক প্রযুক্তিগুলো আবিষ্কার হলো। কিরকম? বিকাশ এক্স্যাক্টলি স্যার। আসলো, মাস্টার কার্ড আসলো, অনলাইন পেমেন্ট আসলো, গেটওয়ে আসলো, দেশে পলিসি আসলো, ভ্যাট ট্যাক্স নির্বাচন হলো, সবকিছু হলো। সো জি যখন স্যার। একটা মানুষ স্টার্ট আপ করে, তখন তার পাশাপাশি কিছু অঙ্গ সংস্থান, কোম্পানিও এটা দাঁড়িয়ে যায় স্টার্ট আপের মতো, স্টার্টের জি হাত স্যার। ধরে। এগুলো হেল্পিং হ্যান্ড আর কি স্যার। যখন, যখন পাঠাও তৈরি হলো, কিংবা যখন উবারের কথা ভাবলো, তখন কেউ বিশ্বাস করতে পারেনি যে উবারে মানুষ মোবাইল দিয়ে কল করে উবারে উঠবে। কি হলো? জি স্যার। পারিপার্শ্বিক প্রযুক্তি তৈরি হয়ে গেল, অ্যাপস নির্মাতারা অ্যাপস তৈরি করলো, মোবাইল কোম্পানি এটার সাথে হাত মিলালো, গুগল এটার সাথে ম্যাপিং টেকনোলজি অ্যাড করে দিল। এরপরে ধীরে 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 সবকিছু এটার সাথে মানে জড়িয়ে গেল। তো ঠিক একইভাবে একজন সায়েন্টিস্ট, একজন কম্পিউটার সায়েন্টিস্ট স্টার্ট আপ প্রজেক্টের কথা ভাবতে পারে, যেটা আগে কেউ কখনো ভাবেনি। কিংবা সে একটা স্টার্ট আপের হাত ধরে পারিপার্শ্বিক একটা স্টার্ট আপ প্রজেক্ট তৈরি করতে পারে। এটাকে মোটিভেশন বলে। বাট এখানে নলেজ থাকতে হবে যে ইনপুট প্রসেস আউটপুট, আমাদের ডাটাবেজে কি ঘটনাটা ঘটবে টেকনোলজিতে, সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। আচ্ছা, আর প্রবলেম স্টেটমেন্ট, আমরা কম্পিউটার সায়েন্স থেকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, কিংবা অ্যানালাইসিস ডিপার্টমেন্ট থেকে কোনো প্রজেক্টের কথা ভাবতে পারি, কিংবা কোনো কাজের কথা ভাবতে পারি যেটা মার্কেটে প্রবলেম আছে, যেটা সলিউশন নাই, বাট এটা স্টার্ট আপ না, ওল্ড প্রজেক্ট, বাট আমরা করে দিলে মানুষের উপকার হবে, মানুষ এটাকে ইউজ করবে, এটা একটা প্রোডাক্টে পরিণত হবে, এটা সেল করা যাবে, এবং এটার টেকনোলজিতে আর সোশ্যালে, মানে সোশ্যাল লাইফে এটার অবদান থাকবে। এটা প্রবলেম স্টেটমেন্ট থেকে আসে। এটাকে আমরা টেকনোলজির ভাষায় প্রবলেম স্টেটমেন্ট বলি। দ্যাট মিনস প্রবলেম স্টেটমেন্ট মানে দেয়ার ইজ এ প্রবলেম। আমি যদি ইজি ভাবে বলি, দেয়ার ইজ এ প্রবলেম, সো প্রবলেম স্টেটমেন্ট আছে, প্রবলেমের বর্ণনা আছে, প্রমাণ আছে, সো এটা প্রবলেম স্টেটমেন্ট আছে। কিরকম? একটা কোম্পানির একটা ওয়েবসাইট থাকে, আবার একটা কোম্পানির একটা অ্যাপসও থাকে। একটা কোম্পানি ওয়েবসাইট থাকে, পাশাপাশি তার একটা ফেসবুক পেজও থাকে, তার টুইটার অ্যাকাউন্ট থাকে, তার ইউটিউব চ্যানেল থাকে। সেটা একটা বিশাল বড় প্রবলেম। প্রবলেমটা কি? এই কোম্পানির ম্যানেজারকে কিংবা কোম্পানির ওনারকে মাল্টিপল এক্সপিরিয়েন্স থাকতে হয়। তাকে কখনো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়, কখনো ফেসবুক পেজে ডাটা আপলোড করতে হয়, কখনো ওয়েবসাইটটা না থাকলে তো কোম্পানি ইজ্জত চলে যায়, ওয়েবসাইটের মধ্যেও তাকে ইন্টিগ্রেশন করতে হয়, ডাটা আপলোড করতে হয়, এবং এটা একটা ঝুঁকি ঝামেলাপূর্ণ কাজ। ফাইনালি সে অর্ডারও নিতে পারে না, পাঠায় অর্ডার যায়, কিংবা ফুড পান্ডাতে অর্ডার যায়, তারা আবার জয়েন্ট ভেঞ্চারে কাজ করে। সো দেখা গেল যে একজন আইটি অফিসার ফুল টাইম এই ধরনের একটা প্রজেক্টের সাথে ইনভলভমেন্ট থাকে। সো এখানে কোম্পানির একটা ব্যয় ভার বেড়ে যায়। কিরকম? যে সে একটা ম্যানেজার রেখেছে, সে একটা অ্যাকাউন্টেন্ট রেখেছে, আবার তার সেলসম্যান আছে, আবার তার আনুষঙ্গিক ডিপার্টমেন্ট আছে, তার সাথে সাথে একজন আইটি কর্মচারীর প্রেশারও এখানে বেড়ে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম। আর আরেকটা প্রবলেম হচ্ছে, যখন ডাটাগুলো স্ক্যাটার্ড অবস্থায় বিভিন্ন জায়গায় থাকে, তখন সে ডাটা ম্যানেজমেন্ট ডিফিকাল্ট হয়ে যায়, সে ডাটার ইন্টিগ্রিটি প্রবলেম তৈরি হতে পারে। ডাটা স্ক্যাটার্ড থাকলে যে ইন্টিগ্রিটি প্রবলেম তৈরি হতে পারে, সেটা আমরা ট্রু মানে 100% থিওরি ক্লাসগুলোতে করব। আচ্ছা, চ্যাপ্টার 2 থেকে
কেন আবার চ্যাপ্টার 1 স্টার্ট করলাম না? চ্যাপ্টার 1 শুধু গল্পই, এজন্য আমি চ্যাপ্টার 1 এখন পড়াবো না। চ্যাপ্টার 2 থেকে স্টার্ট করেছি থিওরি, কারণ চ্যাপ্টার 2 থেকে কিছুটা ডিজাইনের মানে ফ্লেভার আছে। আচ্ছা, তার মানে প্রবলেম স্টেটমেন্ট মানে আমি বুঝাতে চাইলাম যে আমি এমন কোনো সফটওয়্যার কিংবা ডাটাবেস ডিজাইনের কথা ভাবছি যেখানে মার্কেটে প্রবলেম আছে। যেমন আমি ফেসবুক পেজে আমার প্রোডাক্টের প্রাইস গুলো আপলোড করতেছি, গ্রাফিক্স ডিজাইনারদের ডিজাইন করে নিচ্ছি, পোস্টাল ব্যানার তৈরি করতেছি। সো রিয়েলি কমপ্লিকেটেড জব। আমি প্রতিদিন আমার বার্গারের কিংবা পিজার প্রাইস চেঞ্জ করবো, প্রতিদিন আমাকে গ্রাফিক্স ডিজাইনারকে কল করতে হবে, সেই পিকচার এডিট করতে হবে, ফেসবুকে আপলোড করতে হবে। ইট ইজ এ র্যান্ডম প্রসেস আর ইট ইজ এ ডিফিকাল্ট জব আমার ধারণা। একজন সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের কাছে একটা পিজার প্রাইস পেইন্টে যায় কিংবা ফটোশপে যায় এডিট করা কোনো ব্যাপার না, বাট একজন সাধারণ মানুষের কাছে, একটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষের কাছে ফটোশপ অনেক বড় ব্যাপার। সেরকম ক্ষেত্রে আমরা চিন্তা করলে আমরা বলতে পারি যে ডাইনামিক ওয়েবসাইট। হোয়াট ইজ ডাইনামিক ওয়েবসাইট? ডাইনামিক ওয়েবসাইটের কনসেপ্টটা হচ্ছে স্ট্যাটিকের অপোজিটটা হচ্ছে ডাইনামিক। ফর এক্সাম্পল, মাল্টিপল জিনিস থাকবে। স্ট্যাটিক না, ব্যাপারটা এরকম না। স্ট্যাটিক স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে আমরা বলতে পারি ফিক্সড ডাটা। আর স্যার ভিতরে স্যার যে সকল কন্টেন্ট গুলো আছে এগুলো স্যার পরবর্তীতে আর আমরা এডিট করতে পারবো না, আর স্যার মানে হচ্ছে রিমুভও করতে পারবো না। হ্যাঁ, যদি আমরা স্ট্যাটিক থাকবে স্যার। হ্যাঁ, যদি আমরা এডিট করতে চাই কিংবা রিমুভ করতে চাই, আমাদের কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, গ্রাফিক্স ডিজাইনারের কাছে যেতে হবে, কিংবা কোনো ওয়েবসাইট ডিজাইনারের কাছে যেতে হবে চেঞ্জ করতে হলে। এখন আসেন, মার্কেটের যে পরিস্থিতি কিংবা যে কম্পিটিশন মার্কেটে র্যান্ডমলি প্রোডাক্টের প্রাইস অফার চেঞ্জ হয়, তাহলে কি আপনি র্যান্ডমলি প্রতিদিন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে যাবেন কিংবা নিজে এমপ্লয়ি রেখে দিবেন? এটা আসলে ইউজার ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট না স্যার। স্যার স্ট্যাটিক ওয়েবসাইট গুলো ডিজাইন করতে গিয়ে স্যার এইচটিএমএল তারপর সিএসএস এগুলো স্যার ইউজ করা হয়। স্ট্যাটিক ওয়েবসাইট গুলো ম্যাক্সিমাম ফটোশপ আর এইচটিএমএল এর মাধ্যমে তৈরি। এখন একটা ফুড কর্নার, সে একটা ডাইনামিক ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য একটা ফিক্সড প্রোগ্রাম রেখে দেবে? ডু ইউ বিলিভ দ্যাট? এটা সম্ভব না। সো আমাদেরকে এমন ভাবে সফটওয়্যার তৈরি করতে হবে যে নর্মাল একটা আইটি নলেজ রাখা মানুষ যে কিনা ফেসবুক চালাতে পারে কিংবা যে কিনা সামান্য ইমেল করতে পারে, তার মধ্যে একটা ব্যক্তি যেন ওয়েবসাইটটাকে ম্যানেজমেন্ট করতে পারে, ডাটাগুলোকে ম্যানিপুলেট করতে পারে ইউজিং এ ইন্টারফেস। ইট ইজ কল্ড ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট মানে হচ্ছে ডাটাবেস ওরিয়েন্টেড ওয়েবসাইট। অথবা আমরা বলতে পারি ডাটা ইজ চেঞ্জেবল, অথবা বলতে পারি ইউজার ফ্রেন্ডলি টু চেঞ্জ এনি ডাটা, user friendly interface to change any data. ওকে, আমরা এই কনসেপ্টটা বলতে পারি। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে ডাটাবেসটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যে যে ডাটাবেসের মধ্যে ডাটা থাকবে সেই ডাটাগুলোকে আমরা এমন একটা ইন্টারফেসের সাথে কানেক্ট করে দেব যে শপ ওনার যে হয়তোবা বিবিএমবিএ গ্রাজুয়েট, সেটা হয়তো টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই, সে একটা লগ ইন করলো যেভাবে সে তার ফেসবুকে লগ ইন করে, এরপরে সে একটা ইন্টারফেস পেলো, সেখানে সে মাউস নিয়ে গেল, একটা প্রাইসকে চেঞ্জ করে 55 এর জায়গায় 50 করে দিল, একটা সেভ বাটনে ক্লিক করলো, পুরো ওয়েবসাইটের যত জায়গা আছে সব জায়গায় প্রাইসটা চেঞ্জ হয়ে গেল, এবং সে সেই পেজটাকে সে তার ফেসবুকে অথবা সে তার টুইটারে অথবা সে তার অন্যান্য জায়গায় শেয়ার দিয়ে দিল। তাকে নতুন করে কোনো ফেসবুকের জন্য কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য নতুন করে প্রোডাক্টের জন্য কোনো ইনভয়েস ডিজাইন করে কিংবা প্রাইস কোড ডিজাইন করে আর
নতুন করে পোস্ট করতে হলো না। বিষয়টা একটু চিন্তা করেন, কোনটাতে কাজ কম, ডাইনামিক ওয়েবসাইটে না স্ট্যাটিক ওয়েবসাইটে? ডাইনামিক। ডাইনামিক ওয়েবসাইটে কাজ কম। কার কাজ কম? যে ইউজারের। ইউজারের কাজ কম, কিন্তু কাজ বেশি কার? ডিজাইনারের। ডিজাইনারের। কারণে ফ্রন্ট এন্ডটা স্যার একদম ইউজার ফ্রেন্ডলি করতে হবে। হ্যাঁ, এই কারণে একটা স্ট্যাটিক ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা 10,000 টাকাতে পাওয়া যায়, সেরকম একটি ডাইনামিক ওয়েবসাইট অনেক সময় আমরা 1,00,000 টাকা দিয়েও দিতে পারি না, সম্ভব হয় না। কারণ একজন প্রোগ্রামারের, একজন ভালো প্রোগ্রামারের ন্যূনতম স্যালারি আছে মার্কেটে, ওপেনিং স্যালারি 25। সো এক মাসে যদি 3 জন প্রোগ্রামার কাজ করে, একটা ডাইনামিক ওয়েবসাইট পরিপূর্ণভাবে ডেভেলপ করে, তাহলে সেটা প্রাইস 1,00,000 টাকা হলেও একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির জন্য লস হয়ে যায়। সো এটা প্রাইস কোড আমি যেটা জানি সেটা হচ্ছে 2 লাখ থেকে 2.5 লাখ আমরা করা হয়। একটা নর্মাল একটা ফুড শপের ডাইনামিক ওয়েবসাইট 2.5 লাখ টাকা নিচে সম্ভব না। বাট একটা স্ট্যাটিক ওয়েবসাইট মাত্র 30 থেকে $35 টাকার মধ্যে এটা করা সম্ভব, ওয়ার্ডপ্রেসের থিম ডাউনলোড করে। তারপরে you can add some $20 or $25. That means $100 এর মধ্যে পারফেক্টলি একটা ওয়ার্ডপ্রেস থিম ম্যানিপুলেট করে একটা ফুড কর্নারের ডাইনামিক স্ট্যাটিক ওয়েবসাইট ডেলিভারি দেওয়া সম্ভব। এবং সেখানে কিছু ডাইনামিক থাকবে, কারণ ওয়ার্ডপ্রেসেও ডাটাবেজ আছে, বাট সেটার জন্য কিছু প্লাগইন লিখতে হবে, কোডিং লিখতে হবে, তার মানে ওটা প্রাইসও বেড়ে যাবে। তাহলে যেখানেই প্রোগ্রামাররা আছে সেখানেই প্রাইস আছে। বাট স্ট্যাটিক ওয়েবসাইট কি প্রোগ্রামাররা তৈরি করে না? হ্যাঁ, এটাও প্রোগ্রামাররা তৈরি করে, বাট সেখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে না, সেটা স্ক্রিপ্টিং দিয়ে তৈরি করা হয়। তাহলে আমি যে জায়গা থেকে সরে যাচ্ছিলাম, আমি আবার ব্যাক করি, যে আমরা আমাদের মোটিভেশন হচ্ছে রিকোয়ারমেন্ট টু ডিজাইন এ নিউ সিস্টেম। সেটা হচ্ছে আইদার আই মাস্ট হ্যাভ মোটিভেশন অর আই মাস্ট হ্যাভ দ্য প্রবলেম স্টেটমেন্ট ফ্রম দ্য মার্কেট, যে আমি একটা ওয়েবসাইট ডিজাইন করলে আমি এটা আমার ক্ষেত্র আছে অথবা এটার ফিউচার আছে। তো আমি মনে করি ডিজাইন এ ডাটাবেস ফর অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম হুইচ উইল বি ইন্টিগ্রেটেড উইথ এ ডাইনামিক ওয়েবসাইট, এটার একটা প্রবলেম স্টেটমেন্ট আছে। এটা যদিও বা স্টার্টআপ প্রজেক্ট না, বাট দিস ইজ সুইটেবল ফর দ্য প্রেজেন্ট সিচুয়েশন। আমি এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমার স্টুডেন্ট যেহেতু এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে পারে, তাহলে এজ এ ডাটাবেস ডিজাইনারের টিচার হিসেবে আমি এই ধরনের একটা ডাটাবেস প্রপোজ করতে পারি, যে এই ধরনের একটা ডাটাবেস, কমপ্লিট একটা ডাটাবেস তোমার বানাতে পারা উচিত। কখনোই সফটওয়্যার বানানোর সময়, শেখার সময় প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করবেন না। আমি ওরাকলকে কি ওয়েবসাইটে দিব? এত কস্টলি ডাটাবেস, এত টাকা, হাজার হাজার টাকা লাইসেন্স ফি কি আমার কাস্টমার দিবে? আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। ওরাকলে যে কোডিং, একই কোডিং এসকিউএল দিয়ে আপনি এসকিউএল সার্ভারে, লাইট এসকিউএলে কাস্টমার যে ধরনের এফোর্ট করতে পারে, সেরকম একটা ডাটাবেস প্ল্যাটফর্মে আপনি প্রযুক্তি ট্রান্সফার করতে পারেন। আমি ওরাকল জানি বলে, শুধু আমি ওরাকল প্ল্যাটফর্মে আমরা ক্লাস করছি বলে শুধু আমরা ওরাকলেই যে কাজ শিখলাম তা কিন্তু না। আপনারা যেভাবে কাজ শিখতেছেন এই এসকিউএল আপনি যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমরা এখনো স্ট্যান্ডার্ড এসকিউএল লিখেছি, আমরা কখনোই এই পর্যন্ত ক্লাসে আমরা কখনোই যেটাকে বলে কাস্টমাইজ এসকিউএল লিখি নেই। দ্যাট মিনস আমরা যে এসকিউএল কমান্ডগুলো লিখতেছি, এই কোডগুলো আপনি মাইস্কুয়েল ডাটাবেজে, DB2 ডাটাবেজে, এসকিউএল সার্ভার সব জায়গায় আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। ইভেন দ্য এমএস এক্সেসও আপনার একই কোড কাজ করবে। ওকে স্যার, আমরা যে ফাংশন গুলো শিখলাম হ্যাঁ লাস্ট ক্লাসে, যেগুলো হ্যাঁ, কাস্টমাইজ করা, স্যার সেগুলো কি স্যার সব জায়গায় সম্ভব? এই আপনার যে স্ট্রাকচারটা আমি শিখেছি, এটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। আমরা এখনো শুধুমাত্র ওরাকলে কাজ করবে এই ধরনের ফাংশন আমরা কাজ করিনি, আমরা স্ট্যান্ডার্ড এসকিউএল শিখতেছি। মানে আমি ক্লাসে এখনো এমন কোনো এসকিউএল প্রপোজ করিনি, কমান্ড প্রপোজ করিনি যেটা শুধুমাত্র ওরাকল প্ল্যাটফর্মে কাজ করবে, অন্য জায়গায় কাজ করবে না। ওটা আমি ক্লাসে করাই না। এই জন্য মানে আমরা ইউনিভার্সিটিতে এমন ভাবে ক্লাসগুলো নেই যাতে করে স্টুডেন্টদের ওটা স্ট্যান্ডার্ড এসকিউএল হয় কিংবা স্ট্যান্ডার্ড পিএল এসকিউএল হয়। ঠিক আছে? ওকে। আপনি কিন্তু এমনও কমান্ড আছে যেটা শুধু ওরাকলেই কাজ করবে, এসকিউএল সার্ভারে কাজ করবে না, বাট আমরা ওখানে যাইনি। আমরা স্ট্যান্ডার্ড এসকিউএল এর মধ্যে আছি, জি স্যার। কিন্তু আমরা প্ল্যাটফর্ম ব্যবহার করছি ওরাকল প্ল্যাটফর্মের মধ্যে বসে থাকি। যেমন আমরা সি প্রোগ্রামিং করি কার মধ্যে? কোড ব্লকের মধ্যে। ক্লিয়ার? স্যার কোড ব্লক হচ্ছে আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমরা এরকম একটি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে এসকিউএল প্র্যাকটিস করতেছি, সেটা হচ্ছে ওরাকল। আচ্ছা,
তাহলে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে একটা থিওরিটিক্যাল নলেজ পেলাম। এই কনসেপ্টের উপরে বেস করে আমি যদি ডাটা অ্যানালাইসিস করতে চাই, ডাটা অ্যানালাইসিস, এই ডাটা অ্যানালাইসিসটা একটা থিওরিতে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আপনারা যখন প্রজেক্ট করবেন, প্রেজেন্টেশন করবেন, সব জায়গায় আপনাকে ডাটা অ্যানালাইসিস রিপ্রেজেন্ট করতে হবে। তো এই ডাটা অ্যানালাইসিস যদি আমি এখন মানে স্টাডি করতে চাই যে ডাটা অ্যানালাইসিস কি, কিভাবে ডাটা অ্যানালাইসিস করে, তাহলে আমাদেরকে বের করতে হবে এন্টিটি। এন্টিটি মানে টেবিল, ওকে, জি স্যার। অথবা আমরা বলতে পারি ডোমেইন। এই তিনটা ভাষায় আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থিওরিতে এন্টিটিকে কিংবা টেবিলকে কল করতে পারি, এন্টিটি অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমরা যদি এই 1.1 এ গেলাম, আমরা যদি আমাদের এই আজকের কাজের জন্য আমরা যে ডাইনামিক ওয়েবসাইটটা ডিজাইন করতে চাচ্ছি, যে সফটওয়্যারটা আমরা তৈরি করতে চাচ্ছি, মিনি একটা ডাটাবেস তৈরি করতে চাচ্ছি, সেখানে আমাদের প্রথম কাজ হবে বেসিক কিছু এন্টিটি ডিজাইন করে ফেলা, চিন্তা করে ফেলা। তা না হলে কাজের মধ্যে মেজর চেঞ্জ করতে গেলে ডিজাইনের অনেক প্রবলেম হবে। কিরকম, একজন ডিজাইনার শান্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জার্নালগুলো থেকে আমরা যে আইডিয়া পাই, ওয়ার্ল্ড ওয়াইড যত সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে যারা ডেভেলপমেন্টের সাথে জড়িত, তাদের ম্যাক্সিমামের মতামত এরকম যে আমরা স্পাইরাল মডেলে অথবা লিনিয়ার সিকোয়েন্সিয়াল মডেলে অথবা অ্যাজাইল মডেলে, যে মডেলেই ডেভেলপমেন্ট করি না কেন, যতই বুদ্ধি খাটাই না কেন, যদি কাজ করার সময় 10 to 20% উপরে যদি অল্টার করতে হয়, অল্টার কমান্ড ইউজ করতে হয়, তাহলে সে ডাটাবেস টেকানো যায় না, খুব টাফ হয়ে যায়। তো এই জন্য আমরা মোটামুটি ভাবে চিন্তা করব এমন ভাবে যে আমরা রিয়েল লাইফে যাওয়ার পরে যখন আমরা প্রোগ্রামিং স্টার্ট করে দিব, তখন খুব বেশি চেঞ্জ হবে না। যদি আমরা মেজর চেঞ্জ করতে যাই তাহলে আমরা একটা ঝামেলায় পড়ে যাব। তো তাহলে আমরা মোটামুটি ভাবে একটা চিন্তা করে নিলাম যে আমাদের কি কি এন্টিটি লাগবে এই ধরনের একটা ফুড কর্নারের ডাটাবেস ডিজাইন করতে। যেমন ধরেন কাস্টমার লাগবে। সো আপনি কিভাবে জানবেন আপনার কাস্টমারকে? কোশ্চেন আসতে পারে। অ্যাজ এ ডাটাবেস ডিজাইনার আপনার অ্যান্সারও জানতে হবে। কিরকম, একটা ফুড কর্নারে দুই ধরনের মানুষ ফুড অর্ডার দিতে পারে। যে এবারই প্রথম অর্ডার দিল, হি ইজ এ গেস্ট কাস্টমার, গেস্ট। আর আমি যদি তার ইনফরমেশনটা আমার ডাটাবেসে রাখতে পারি, তার মোবাইল নাম্বারটাকে টার্গেট করে কিংবা তার সিটিজেনশিপ নাম্বারকে টার্গেট করে অথবা পাসপোর্ট নাম্বারকে টার্গেট করে অথবা তার ভোটার আইডি কে টার্গেট করে, তাহলে পরবর্তীতে আমি সেই কাস্টমারের কাছে বিভিন্ন অফার, তারপরে তাকে বলতে পারি যে, যেমন স্যার এই এখন ক্ষেত্রে তো স্যার ইমেলটা টার্গেট করা সবচেয়ে সহজ না? ইমেল, অ্যাকচুয়ালি ইমেলটা টার্গেট করা সবচেয়ে সহজ, কিন্তু বাস্তব পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের মতো জায়গায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা এসএমএস, এর পরের পজিশনে আছে ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ, তারপরে পজিশনে আছে হচ্ছে ফেসবুক পেজ এন্ড গ্রুপ, তারপরে পজিশনে আছে ইমেল। বাট পৃথিবীর কোন কোন দেশে ইমেল 1 নম্বর পজিশনে আছে। তো আমরা আমাদের মানুষগুলো সবচেয়ে বেশি চেক করে এসএমএস, ফ্রিকোয়েন্টলি চেক করে। স্যার তাহলে এসএমএস এ কি স্যার এই সুন্দর ইমেজ ওয়ালা নিউজলেটার গুলো পাঠানো সম্ভব? সব না, ক্ষেত্রে তো না। আপনি টেক্সট অফার পাঠাবেন ডাটাবেস থেকে, ঠিক আছে? জি স্যার। আমরা যেরকম পাই বাটন ফোনেও যেরকম আমরা এসএমএস পাই, জি স্যার। এরকম পাঠাবেন। তো এটা একটা কাস্টমার, তার মানে আমি বুঝাতে চাইলাম যে কাস্টমার ডাটাবেসটা আমার কেন লাগবে। এজন্য লাগবে আইদার আমি তার ইনফরমেশন আমি স্টোর করে রাখতে চাই ফর দ্য ফিউচার রেফারেন্স, অথবা আমি অফার দিতে চাই। যেমন আমি বার্গার কিং এ গেলাম 7 দিন আগে, তো ওরা আমাকে একটা কার্ড দিল, কার্ড দিয়ে বললো, স্যার আপনি তো মাঝে মাঝে আপনাকে দেখি, তো বার্গার কিং হচ্ছে আমার একটা ফেভারিট জায়গা, আমার ভালো লাগে ওদের প্রোডাক্ট। তো আমাকে ওরা বললো যে স্যার আপনাকে একটা কার্ড দিলাম, আপনি আমাদের যে আউটলেটে খাবেন না কেন, অর্ডার দিবেন না কেন, আপনি একটা করে সিল মেনে নেবেন। আমি বললাম, তাহলে কি হবে? তো যখন আপনার 12টা সিল হয়ে যাবে তখন আপনি আসবেন, আপনি যা খেতে চাইবেন আপনাকে ফ্রি খাওয়াবো।
এখন দিস ইজ দ্য অফার। এইগুলো এইগুলো আমি যে একটা কাস্টমার, আমাকে তারা কিভাবে ট্রাস্ট করবে যে আমি সেই কাস্টমারটা? তারপরে তারা তাদের বিলিং সিস্টেমে আমার মোবাইল নাম্বারটা রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পরে তারা আমি কোথায় কোথায় কতবার খেলাম সবগুলো তারা সেন্ট্রাল সার্ভার থেকে, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মাধ্যমে কালেক্ট করতে পারছে গোটা বাংলাদেশ থেকে, গোটা ওয়ার্ল্ড থেকে। তারপরে তারা বুঝতে পারছে আমি কাউন্টারে গেলে যে এই মানুষটার 12তম পূর্ণ হয়েছে এবং তার কাছে একটা আইডি কার্ডও আছে। তো এই যে ব্যাপারটা আছে, যখন আপনারা এই লাইনে চিন্তা করবেন, যেমন একজন সফটওয়্যার নির্মাতা, একজন ডাটাবেস ডিজাইনার যেখানেই যায় সেখানেই সে ফলো করতে থাকে যে এইখানকার সিস্টেমটা কিভাবে চলছে। সে হোটেলে গেলে কিংবা সে কোনো এয়ারপোর্টে গেলে, কাউন্টারে গেলে, সে সবসময় কম্পিউটার স্ক্রিনে উকি দিতে থাকবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাদের ইন্টারফেসটা কেমন। আমাকে একটা বিল দিল, বিলের মধ্যে কি কি ডাটা আছে, এই যে ডাটা সে খুঁজতে থাকবে, এই ক্যারেক্টারটা তার মধ্যে ডেভেলপ হয়ে যাবে এবং ফাইনালি সেই ডাটাবেস ডিজাইন ভালো করতে পারবে। আপনাকে দেখতে হবে মানুষটা কিভাবে ডাটা অ্যানালাইসিস করে, কি দেয় না দেয়, আপনাকে তাকাতে হবে, সব জায়গা থেকে এটা খুঁজতে হবে। আমি এখনো যে কোনো জায়গায় কম্পিউটার সিস্টেম উকি দিয়ে দিয়ে দেখি এদের সফটওয়্যারটা কেমন, এরা কি ডাটা দিচ্ছে, কি ইনপুট নিচ্ছে, আমাকে এটা কার্ডটা দিল, কার্ডটা তারা কিভাবে রিকগনাইজ করবে। এইভাবে একটা মানুষের ন্যাচারাল নলেজ, মানে সাধারণ জ্ঞানটা তৈরি হয়ে যায়, জেনারেল নলেজ ক্রিয়েট হয়ে যায় এবং আলটিমেটলি সে ডাটাবেস ডিজাইন করতে পারে। আই ডোন্ট থিংক ইট ইজ আ হার্ড জব। কিছুটা নিজের কোয়ালিটি এবং কিছুটা পারিপার্শ্বিক কোয়ালিটি এগুলো অ্যাড হয়ে পড়ে সে একজন ডাটাবেস ডিজাইনার হয়ে যায়। সো যে কাস্টমারের থিম, আমি মনে করলাম কাস্টমার একটা লাগতে পারে, তারপর আমি মনে করলাম যে আমার একটা ফুড ডাটাবেস লাগতে পারে, ফুড আইটেম ডাটাবেস, আইটেম যে আমি এই আইটেমগুলো সেল করি। তারপরে আমার ধারণা যে আমাদের একটা আইটেম প্রাইস ডাটাবেস লাগতে পারে, যেখানে প্রাইস গুলো চেঞ্জ হতে পারে মাঝে মাঝে। তারপরে আমার ধারণা যে আমাদের একটা সেলস ডাটাবেস লাগবে, সেলস, এবং আমার ধারণা যে আমাদের একটা অর্ডারস ডাটাবেস লাগবে। ওকে, সো আরো লাগতে পারে। আমি চিন্তা করলাম এতটুকু আমার চিন্তা শক্তি আছে যে এর বাইরে লাগবে না। ইউ ক্যান থিঙ্ক বেটার দেন মি। আমি যা ডাটাবেস ডিজাইন করতেছি, আমার স্টুডেন্টও একই ডাটাবেস ডিজাইন করছে, তা আমরা বুঝতে হবে যে তার মধ্যে থেকে কোনো চিন্তা শক্তি বেরোয়নি। সো আমি প্রয়োজনে একটু ডিফেক্টও রেখে দিতে পারি, আমার ক্লাসে একটু প্রবলেম রেখে দিতে পারি, যেটা আমার স্টুডেন্টের জন্য প্রবলেম স্টেটমেন্টে পরিণত হতে পারে। সো আমি চিন্তা করলাম যে কাস্টমার, ফুড আইটেম, আইটেম প্রাইস, সেলস এবং অর্ডারস, এই কয়টি টেবিলের মাধ্যমে আমি মেবি একটা অনলাইন ফুড অর্ডার সিস্টেম তৈরি করতে পারবো। যদি ডাটাবেসটা পারফেক্টলি কাজ করে তাহলে আমি সেটা ইন্টারফেস, মানে সেটার আমি যেটাকে বলে যে বাহ্যিক অবয়ব আমি দিতে পারবো, তার ইন্টারফেসিং করতে পারবো, এবং এই ডাটাবেসটা থেকে ইনপুট প্রসেস আউটপুট করতে পারবো এবং এটা পারফেক্টলি একটা ওয়েবসাইটের জন্য কার্যকরী ডাটাবেসে পরিণত হবে। এই যে চিন্তা করলাম, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ক অফ ডাটাবেস ডিজাইনার। অ্যাজ এ ডাটাবেস ডিজাইনারের মতো করে আমি কাজ করতেছি। আমি অ্যাকচুয়ালি এখন অ্যাক্টিং করতেছি অ্যাজ এ টিচার, অ্যাজ এ ডাটাবেস ডিজাইনার। আমার কথা বোঝা গেছে শাবা? আমি যখন যদি কাজটা আমি করতাম তাহলে এভাবেই করতাম। এখনো যদি আমার কাছে একটা কাজ আসে, সে কাজটা যদি আমি করি তাহলে এইভাবে চিন্তা করতাম যেভাবে আপনাদের সাথে আমি কথা বলতেছি। সো আমি মোটামুটি ভাবে এটার এন্টিটি অ্যানালাইসিস করে ফেললাম। এরপরে এই ডাটা অ্যানালাইসিস পার্টের মধ্যে আমার সেকেন্ড পার্ট, মানে বিগ জব থাকবে, সেটা হচ্ছে স্কিমা এন্ড কার্ডিনালিটি। সো আপনাদের কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন গুলো ঠিক এভাবেই থাকবে, স্কিমা এন্ড কার্ডিনালিটি।
আমরা যখন হাতে কলমে এক্সাম হতো তখন আমরা কোশ্চেন করতাম ডিজাইন এ স্কিমা ফর এ ইউনিভার্সিটিস ফর্ম সেলিং সিস্টেম ফর দ্য অ্যাডমিশন টেস্ট। এভাবে কোশ্চেন করতাম যে একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ফর্ম সেল করছে, তুমি এই ফর্ম সেলিং এবং অ্যাডমিশন টেস্টের জন্য একটা ডাটাবেস স্কিমা ডিজাইন করো। তখন সে একটা রিলেশনাল ডাটাবেস ডিজাইন করতো। বাট এখন আমাদের পদ্ধতিটা এক্সাম পদ্ধতিটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য যে আমরা মূল নলেজ থেকে সরে যাব তা না, আমাদের নলেজটা আমাদের ঠিকই থাকবে, বাট আমরা এক্সামটা দেবো একটু অন্যভাবে। তাহলে এই স্কিমা এন্ড কার্ডিনালিটি যদি আমরা ডিজাইন করতে না পারি, রিয়েল লাইফে বড় কোনো কোম্পানিতে জব করা যাবে না যারা ডকুমেন্টেশন কিপ করে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেস অনুযায়ী সফটওয়্যার ডিজাইন করে, তারা কিন্তু আগে পেপারস ওয়ার্ক করে, তারপরে ডকুমেন্টেশন রাখে, তারপরে কোডিং করে। ক্লিয়ার? ক্লিয়ার। কারণ ভালো কোম্পানিতে ভালো ভালো প্রোগ্রামাররা জয়েন করে, আর ভালো ভালো প্রোগ্রামাররা খুব দ্রুত ভালো ভালো জব পায়, তারা চাকরি ছেড়ে দেয়। আপনাকে লজিকটা বুঝতে হবে। তো ডকুমেন্টেশন একটা ইম্পর্টেন্ট। একটা মানুষ জব ছেড়ে চলে গেলে যে তার জন্য পুরো একটা প্রযুক্তি বসে যাবে তা কিন্তু পৃথিবীতে কখনোই হয় না। তার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডকুমেন্টেশন আমাদেরকে একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে এবং এটাও আমাদেরকে শিখতে হবে। তো স্কিমা এন্ড কার্ডিনালিটি হচ্ছে যে ওয়ান অফ দ্য বিগিনার লেভেলের পার্ট, যে একজন ডাটাবেস ডিজাইনার ডিজাইন করার সময় সে ডাটা অ্যানালাইসিস করলো এবং আমি ধরে নিলাম যে এটা আমার 90% ইজ ওকে, ইজ কোয়াইট এনাফ। 90% যদি ওকে থাকে তাহলে এটা চলবে। এবং একইভাবে স্কিমা এন্ড কার্ডিনালিটিতে 90% বলে কোনো কনসেপ্ট নাই, অ্যাকর্ডিং টু ডাটা অ্যানালাইসিস এটা হবে, অ্যাকর্ডিং টু ডাটা অ্যানালাইসিস। তার মানে স্কিমা এন্ড কার্ডিনালিটিতেও 90% কারেক্ট হবে। ঠিক আছে? সো আমার ধারণা যে এতটুকু কারেক্ট করতে পারলে একজন ডিজাইনার তার কাজ চালিয়ে নিতে পারবে। তো এখন আমি একটু নেক্সট পেজে যাই, ফ্রেশ পেজে যাই, কারণ এটা বড় জায়গা লাগবে। ওকে, তো আমি ডাটা অ্যানালাইসিসের পরে আমি গেলাম হচ্ছে আমার সেকেন্ড স্টেপটা 2 হচ্ছে স্কিমা এন্ড কার্ডিনালিটি অ্যাকর্ডিং টু ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিসের ফার্স্ট পার্টটা কি ছিল? এন্টিটি অ্যানালাইসিস। ঠিক আছে, এরপর আমরা গেলাম স্কিমা এন্ড কার্ডিনালিটি অ্যাকর্ডিং টু ডাটা অ্যানালাইসিস। এখানে আসেন 2.1, আমাদেরকে ফার্স্ট চিন্তা করতে হবে ডাটা ডিপেন্ডেন্সি এবং এরপর চিন্তা করব ডাটা ইন্ডিপেন্ডেন্সি। প্রাইমারি কি আর ফরেন কি? ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে, ডাটা ডিপেন্ডেন্সি এন্ড ডাটা ইন্ডিপেন্ডেন্সি, যে ডাটাটা কিভাবে ডিপেন্ড করে একে অপরের উপরে আর কোন ডাটাগুলো কার উপর ডিপেন্ড করে না। এই দুটো সিম্পল জিনিস চিন্তা করে আমরা ড্রয়িং এ চলে যেতে পারি। ঠিক আছে স্যার, মেইনলি তো প্রাইমারি কি ফরেন কি কোনটা হবে, রিলেশনশিপ কি হবে, এটাই তো স্যার। এবার বুঝতে পেরেছেন যে আগে প্র্যাকটিক্যাল করার উপায়টা কি? আমি যদি এটা প্র্যাকটিক্যাল না করে থিওরিটা পড়াতাম আজকে দিনটা কেমন যেত? হরিবল যেত। তো এখন আমরা একটু মনে মনে চিন্তা করি যে ইন্ডিপেন্ডেন্সি এন্ড ডিপেন্ডেন্সিতে আমরা কি কি জায়গায় ফাঁদে পড়তে পারি। ঠিক আছে, একটু চিন্তা করেন দেখি এই উপরের এন্টিটি থেকে কে স্বাধীন আর কে পরাধীন। এখানে কে কে স্বাধীন আছে আর কে কে পরাধীন আছে? কাস্টমারটা কাস্টমার স্বাধীন স্যার। স্যার। প্রাইমারি কি হবে আর স্যার বাকিগুলো স্যার ফরেন কি হতে পারে? তারা আরেকবার চেক করি। কাস্টমার ফুড আইটেম প্রাইস দেখা যায় না তো স্যার, দিয়ে রাখছে। রায়হান, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ আল্লাহ আমি শুনতে পাই। তোমাকে ভাইয়া আমি 4 দিন ধরে তালাশ করছি, পাচ্ছি না। ইম্পর্টেন্ট দরকার ছিল।
ভাইয়া আমি তো বাসায় ছিলাম না, একটু মিরপুর গেছিলাম, তারপর দেন গতকালকে সকালে আসলাম বাসায়, তারপর সারাদিন একটু বিজি ছিলাম। ওকে স্যার এউবির স্টাডি পোর্টালের লিংকটা দেওয়া যাবে স্যার? আমি একটু হারাই ফেলছি স্যার লিংকটা। www.eud.bd education.bd এরকম। এই স্টাডি পোর্টাল না, স্টাডি ম্যাটেরিয়াল, যেখানে ও আচ্ছা, স্টাডি পোর্টাল বলতে তুমি যে স্যারের যে লিংকগুলো বের করে হ্যাঁ, ইয়ে থেকে স্টাডি ম্যাটেরিয়ালস। আসলে হ্যাঁ, ওইটার নাম স্টাডি পোর্টাল হওয়ার কথা ছিল। ওই স্টাডি ম্যাটেরিয়ালসে ওখানে সবকিছু পাবা, ওইটাই পাবা। ওইখানে নাই লিংক। তুমি ভার্সিটির ওয়েবসাইটে ঢোকো, তাইলেই পাবা সব। ঠিক আছে ভাই, দেখতেছি। Okay. বাবা ক্লাস নিচ্ছে মা, বাবা ক্লাসটা শেষ করো মা। তোমার বোরিং লাগতেছে? তুমি ওই রুমে যাও, বাবা ক্লাস করছে। বাবা ক্লাস করছে কিন্তু সবাই তোমাকে পচ্চা বলবে, যাও। জি জি, বাড়ি যাবো না। আচ্ছা আমি ক্লাস শেষ করে প্লে করবো, যাও। আচ্ছা আমরা যদি একটু এটা যেটুকু বুঝলাম সে বুঝতে আমরা যদি ড্রয়িং করি, তাহলে এমএস ওয়ার্ডে ড্রয়িং করাটা একটু কষ্টকর। এটা আমার জন্য পিছনে একটা বোর্ড থাকলে ভালো হতো। তারপরেও এমএস ওয়ার্ডে এটা করা যাবে, একদম করা যাবে না তা না। আমাদের এই এই যে আমরা যে ড্রয়িংটা করতেছি এটা খুব ভালো করে দেখবেন, কারণ এই স্কিমা এন্ড কার্টিং লাইনটির উপরে কিন্তু অ্যাসাইনমেন্ট আসবে এবং সেগুলোতে নাম্বারও থাকবে। সো আপনাদের এগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? সো আচ্ছা এখন আমরা যদি চিন্তা করি যে এই এই সিস্টেমটাকে আমরা স্কিমা এন্ড কার্টিং লাইনতে ফেলবো। স্যার ভয়েসটা একটু সমস্যা হচ্ছে। আবার ভয়েস চেঞ্জ হয়ে গেছে? আচ্ছা চেঞ্জ হয় না, মানে ওই যে বেঁধে বেঁধে যাচ্ছে স্যার, ক্লিয়ারলি হচ্ছে না আমাদের মতো। আর আপনি কথা বললে একটা সাউন্ড হয়ে যাচ্ছে। এখন এখন হ্যাঁ এখন কি ঠিক আছে? এখন তো মনে হচ্ছে একটু ভালো, বাট একদম ক্লিয়ার এখন পুরোপুরি ক্লিয়ার না, মানে মাঝে মাঝে হালকা হালকা একটু হাওয়ার মানে স্যার মতন আপনি আছে কথা বললে এরকম, একটা মানে অনেক একটা জোরে সাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাহলে একটা কাজ করি, আমাকে 30 সেকেন্ড সময় দেন, আমি একটু পোর্টটা চেঞ্জ করি। আলামিন ভাই এখনো কিন্তু পাই নাই। তুমি পাবা না কেন? তুমি ভার্সিটির ওয়েবসাইটে ঢুকে তারপরে হ্যাঁ একদম শুরুর দিকেই তো স্টাডি ম্যাটেরিয়ালস আছে। স্টাডি আমার কথা শোনা যাচ্ছে এখন? ম্যাটেরিয়ালসে ক্লিক করলে তুমি স্যার শুনতে পাচ্ছি স্যার। সিএসসি ডিপার্টমেন্টে ঢুকবা, সিএসসি clear. ডিপার্টমেন্টে ডাটাবেজে ঢুকে পড়বা। হ্যাঁ তা ঠিক আমার আছে কথা ভাই। শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। ওইখানে দেখলাম ইউজিসি লাইব্রেরি লেখা আছে একটা। না না ওইটা না। আচ্ছা তোমাকে আমি পরে বলতেছি তাহলে ক্লাস শেষ করে। এখন আমার কথা শোনা যাচ্ছে শাবা? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যদি এখন আমি আমাদের অ্যাকর্ডিং টু ডাটা অ্যানালাইসিস আমি যদি আমাদের ডিজাইনে যাই, তা প্রথম আমরা যে চিন্তা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে কয়টা কি বলে সরি যে কয়টা আমাদের এন্টিটি Entity. আছে, ঠিক সেই কয়টা 1 2 3 4 5 এই পাঁচটা এন্টিটি বরাবর আমাদের পাঁচটা বক্স কিংবা টেবিল আমরা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো একটা টেবিলে আমরা রাখবো তিনটা কলাম আর রো হচ্ছে অ্যাকর্ডিং টু
অ্যানালাইসিস। তাহলে তিনটা কলামের স্যার ওখানে শুধু স্যার স্বাধীন কোনটা হলো স্যার, শুধু আপনার কাস্টমার, আর বাদ বাকি গুলো কি স্যার ফরেন কি হবে? আমার ধারণা যে স্যার কাস্টমার ফুড আইটেম দুইটাই তো স্যার স্বাধীন হতে হবে। কাস্টমার আর ফুড আইটেম এই দুটা আসলে কারোর উপর ডিপেন্ড করে না, ওদের হ্যাঁ। উপর সবাই ডিপেন্ড করে। স্যার ফুড আইটেম তো আমি চাইলে যেটা ইচ্ছা সেটা দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটা স্বাধীন হলো। তার মানে আমরা যখন ডাটাবেসটা ডিজাইন করব, আমরা কাস্টমার এন্ড ফুড আইটেমটা আগে ডিজাইন করব, এই জন্যই শুধু এটা দরকার। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তাহলে আপনার ড্রয়িংটা সুন্দর হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা যদি এই টেবিলটাকে যদি এভাবে আমি যেভাবে ডিজাইন করতেছি এভাবে যদি ডিজাইন করেন, তাহলে আপনাদের ভিজিও নামে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা চালাইতে জানতে হবে না। আবার নতুন করে একটা সেমিস্টারের মধ্যে এটা শেখা টাইম নষ্ট, তার চেয়ে এমএস ওয়ার্ড দিয়েই চালানোর চেষ্টা করবেন এই সেমিস্টারে। পরে বাট ফাইনালি আপনাদেরকে একটা সফটওয়্যার শিখতে হবে। ঠিক আছে, সফটওয়্যারটার নাম আমি লিখে রাখতেছি ভিজিও। আমরা 5 এ কাজ করেছি, এখন হয়তো বা ভার্সন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা ভিজিও 5 ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সফটওয়্যার। ওকে, এটা সফটওয়্যারটা নিজে নিজেই শেখা যায়, ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, তাহলে স্কিমা কোঅর্ডিনেটর, তাহলে প্রথম কলামে আমরা লিখব ফিল্ড। ডাটাবেজের এটাকে ফিল্ড বলে, আর আমরা লোকাল ভাষায় এটাকে বলি কলাম। ক্লিয়ার? মানে থিওরির ভাষায় এটাকে বলে ফিল্ড, অথবা এটাকে বলে অ্যাট্রিবিউট। ওকে, আর আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ এটাকে বলি কলাম, মানে এটা লেমেন ল্যাঙ্গুয়েজে বলি কলাম, টেবিলের কলাম। আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ল্যাঙ্গুয়েজে ফিল্ড অথবা অ্যাট্রিবিউট বলা হয়। এরপর এটা হচ্ছে ডাটা টাইপ, এরপরটা হচ্ছে কনস্ট্রেন্ট। এই কনস্ট্রেন্ট আমরা ডিক্লেয়ার করে করে কত অভ্যস্ত হয়ে গেছি, তাই না? ডাটা টাইপও আমি জানি, বাট আগে ছিল থিওরিটা এরকম যে ফিল্ড, ডাটা টাইপ, কনস্ট্রেন্ট, এগুলো আমরা ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করার পরে আমরা এই লাইনে আসব। তাহলে আমরা যদি এইভাবে আসি, তাহলে একটা কাস্টমারের জন্য কি কি প্রয়োজন? ফাইন, ফার্স্টে কাস্টমার আইডি লাগবে স্যার। কাস্টমার আইডি লাগবে। এখন এই কাস্টমার আইডিটা আমি কি আইডি দিব? আমি কিভাবে বুঝবো সে কত নম্বর কাস্টমার, ইত্যাদি ইত্যাদি, অনেক রকম মারপেস আছে। ঠিক আছে, সো আবার এটাও ব্যাপার আছে যে কাস্টমার আইডি, এই কাস্টমার কোথা থেকে আসবে, ইত্যাদি ইত্যাদি, কাস্টমারটা আমি কিভাবে ম্যানেজ করব, কিসের সাপেক্ষে ম্যানেজ করব, এর মধ্যে চিন্তা করা কাস্টমারের যেতে ফোন পারে। নাম্বার, হ্যাঁ, চিন্তা করা যেতে পারে কাস্টমার ফোন নাম্বারটা দিয়ে আমি রিলেশন করব। ঠিক আছে, এই ফোন নাম্বারটা একটা প্রাইমারি কি হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমি মনে করি যে এখানে দ্বিমত থাকতে পারে আমাদের ডিজাইন কনসেপ্টে। ডিজাইন যখন হয় তখন কিন্তু আর কোন স্টুডেন্ট টিচারের মধ্যে 100% মতের মিল থাকার কথা না, কারণ এক একজন এক একটা বিষয়কে চিন্তা করবে, এক একটা বিষয়ে কারো কারো মাথার মধ্যে ঢুকবে, কেউ বুঝবে কেউ বুঝবে না, তখন অনেকগুলো পয়েন্ট আমাদের মাথার মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো আমরা আমি মনে করি যে একটা সিরিয়াল নাম্বার থাকতে পারে কাস্টমারের, যে কাস্টমার যখনই হলো তখনই একটা অটোমেটিক্যালি একটা সিরিয়াল নাম্বার তার পড়ে গেল। ঠিক আছে, আমি এটাকে সিকোয়েন্স দিয়ে মেনটেন করতে চাই। ক্লিয়ার? আমার আইডিয়াটা বুঝতে পারছেন সবাই? যে আমি কাস্টমার আসলেই আমার এখানে নিবন্ধন করুক আর না করুক, ক্লিয়ার, সে একটা নিউ কাস্টমার, আমি তাকে প্রথমে কোনো রকমে তার একটা সিরিয়াল নাম্বার ফেলে দিয়ে তার আমি নামটা কালেক্ট করে নিলাম। অনেক আছে এসে বলবে যে আমার মোবাইল নাম্বার নাই, কাজের মেয়ে গেছে পিজা কিনতে, যাই কইছে যে এটা তো আমার স্যারে পাঠাইছে, আমার কাছে মোবাইল নাই, এটা হতে পারে না? জি স্যার। ড্রাইভার গেছে, হতে পারে না? হতে পারে না? হতে পারে। সো আমি একটা মানে মোটামুটি মতো একটা সিদ্ধান্ত নেই যে কোনো সময় ফেল করবে না, দ্যাট ইজ সিরিয়াল নাম্বার। একজন নতুন কাস্টমার মানে একটা নতুন সিরিয়াল নাম্বার, যার কাছে কার্ড নাই কিংবা যে আমাকে এসে পূর্বের পরিচয় দিতে পারে নাই। ক্লিয়ার? আমার কাছে কখনোই আগে শপিং করে নাই, আমি তাকে একটা সিরিয়াল নাম্বার ফেলে দিতে পারি। সো এটা নাম্বার ডাটা টাইপ হতে পারে, আমাদেরকে অবশ্যই এই নাম্বারের লেন্থ ইউজ করতে এখানে পারা স্যার উচিত। কি আমরা সিকোয়েন্স ইউজ করতে পারি? হ্যাঁ, এটা সিকোয়েন্স ইজ নট এ কনস্ট্যান্ট, বাট এই কনস্ট্যান্টের কলামে আমি সিকোয়েন্সটা লিখে রেখেছি, কনস্ট্যান্ট বাই আদার। অ্যাকচুয়ালি অনেক আগে ট্রেডিশনাল ডিজাইনে এখানে আদার লেখা যেত না, কিন্তু এখন মডার্ন হয়ে গেছে সব জামানা,
মানুষ এই কলাম আর বাড়ায় না, এর মধ্যে লিখে রাখে বাই আদার্স, ঠিক আছে? তো সাধারণত ডাটাবেস ডিজাইনে স্কিমার তিনটা কম্পালসারি রুল, একটা হচ্ছে ফিল্ড নেম, ডাটা টাইপ এন্ড কনস্ট্যান্ট। কম্পালসারি মিনিমাম 3, কিন্তু এরপরে যে আর কলাম করা যাবে না তা না, আমরা ইচ্ছা করলে স্কিমা রিপ্রেজেন্ট করার জন্য এর অধিক কলাম ইউজ করতে পারবো। তো এখন আমি এটা সিরিয়াল নাম্বারটা আমি সিকোয়েন্সে ফেলে দিলাম, কারণ কে মনে রাখবে সিরিয়াল নাম্বার? জি স্যার। এবার বুঝতে পারছেন যে ডাটাবেস ডিজাইন করার সময় আমি যদি এই থিওরিটাতে সিকোয়েন্সের চাপে ফেলাই দিতাম তাহলে এটা মহাচাপ হয়ে যেত। সো আমরা মোটামুটি ভাবে সিকোয়েন্স কি এটা জানি, সো আই ক্যান ম্যানেজ। যে আমি ডিজাইনার হিসাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমার মনে রাখাটা খুব ডিফিকাল্ট যে এটা আমার কততম কাস্টমার। সো আমি সার্ভারের কাছ থেকে হেল্প চাচ্ছি যে সার্ভার তুমি আমাকে বলে দাও তার সিরিয়াল নাম্বার কত হবে। সো সার্ভারের কাছে চাইবার জন্য সার্ভারের কাছে সিকোয়েন্স ছাড়া আমার 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 কাছে তেমন কোনো ইম্পর্টেন্ট কমান্ড নাই। জি স্যার। সো স্যার সিরিয়াল নাম্বার যদি মনে না থাকে তাহলে তো স্যার বুঝতে ঝামেলা হবে স্যার, তাহলে কি নাম ঝামেলা দিয়ে হবে। হবে স্যার? হ্যাঁ, এই জন্য আমরা সার্ভারের উপরে ছেড়ে দিলাম, বললাম যে তুমি আমাকে সিরিয়াল নাম্বার অটো দাও। এখন এই সিরিয়াল নাম্বারটা পরবর্তীতে আমি কোথাও স্যার ব্যবহার আমরা কি করব কি? কমান্ড দিয়ে চাইবো যে অটো হইলে তো একটা কমান্ড দিতে হবে যে এই আমরা দেখেছি জেনে- যে আমরা নেক্সট ভ্যালু যখন লিখি সিকোয়েন্সের নাম ডট নেক্সট ভ্যাল, তখন জি, স্যার। আমরা অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বারটা পাই, ভ্যালুটা পাই। সো আমরা সিকোয়েন্সকে বলবো সিকোয়েন্স ডট নট নেক্সট ভ্যালু। আমরা কিন্তু এটা টিউটোরিয়াল 14তেও পাবেন, আবার 13তেও পাবেন, যে দেখবেন যে আমরা আচ্ছা স্যার, তাহলে আবার সিকোয়েন্সের স্যার রিপ্লে করে দেখবো স্যার স্যার। টিউটোরিয়াল স্যার 13 স্যার। ভেরি গুড। এটা তো রায়হান মোল্লা আসলে পড়াশোনা শুরু করছে মনে হচ্ছে। না স্যার মোটামুটি স্যার মুখস্থ হয়ে গেছে স্যার একটা সবকটা কথা আছে, টিউটোরিয়াল। আপনার টিউটোরিয়ালে স্যার কেউ কমেন্ট করে না স্যার, আমি শুধু কমেন্ট করি, একবার করে দেখি আর কমেন্ট করি স্যার, বাট পোলাপান কেউ কমেন্ট করতে চায় না কি কারণ? হ্যাঁ হ্যাঁ, আমার আলামিনও স্যার দেখে, কিন্তু আলামিন একটু রায়হান আজকে পুরোপুরি স্যার মুখস্থ আমি করে হচ্ছে ফেলছে। একটু আমার মানে স্যার পিছনে পিছনে টিউটোরিয়াল গুলো থাকি, আপনার সাথে মোটামুটি যাতে পারি স্যার। আমি আমার 2টা করে মোটামুটি পিছনে স্যার থাকি। 2-3 বার করে স্যার রিভাইজ দেওয়া হয়ে গেছে স্যার 14টা টিউটোরিয়াল। হ্যাঁ, আমরা যখন সিকোয়েন্স তৈরি করেছি আলামিন, তখন দেখবেন আমরা সিকোয়েন্সের নামের সাথে যখন একটা টেবিলে ডাটা ইনসার্ট করলাম, তখন জি, আমরা স্যার। লিখেছিলাম সিকোয়েন্সের নাম ডট নেক্সট ভ্যাল। এর মাধ্যমে ওই টেবিলে আমরা একটা ভ্যালু ইনসার্ট করতে পেরেছি, এবং সেই ভ্যালুটা কি হবে সেটা সার্ভার নির্ধারণ করেছিল। ওই আইডিয়াটি আমরা এখানে কাজে লাগাতে চাচ্ছি। ওকে স্যার। ঠিক আছে, আমরা ওটা করেছিলাম অর্ডার সিরিয়াল নাম্বারের জন্য। সো এখানে আমি কাস্টমার সিরিয়াল নাম্বার ফেলে দিলাম, ঠিক আছে। এরপরে আমি লিখতে পারি নেম, কাস্টমারের নেম ভার্চার 2 অফ, নামটা একটু বড় ডিজিটেরই দেই, অনেকের নাম অনেক বড় আছে। নামটাকে আমি কম্পালসারি করে দেই, নট নাল। ওকে, এরপরে একটা সৌজন্যতাবোধ মিনিমাম লাগে, সেটা হচ্ছে অ্যাড্রেস। ভার্চার, যদিও বা কাস্টমার অ্যাকাউন্ট খোলার সময় অ্যাড্রেস বলতে চায় না, তারপর আমরা রাখলাম, যদি অ্যাড্রেসটা সে দেয় তাহলে আমরা এই জন্য এটাকে নট নাল করলাম না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কাস্টমারের সেল নাম্বারটা নিব, কারণ আমরা জানি যে সেল নাম্বার ছাড়া আমাদের মার্কেটিং ইম্পসিবল। বাচ্চা 2 অফ 12, এটাকে আমরা একই সেল নাম্বার একের অধিক কাস্টমার ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে আমাদের ডাটাবেজের কনসিস্টেন্সি নষ্ট হতে পারে। কিরকম কনসিস্টেন্সি? মানে হচ্ছে ডুপ্লিকেট হয়ে যাবে স্যার ভ্যালু। রিডান্ডেন্সি, ওটাকে বলে রিডান্ডেন্সি। কনসিস্টেন্সি কথাটার অর্থ হচ্ছে নট অ্যাকুরেট লেভেল, মানে আমি ভাবছি যে আমার 5000 কাস্টমার, সো আমি 5000 কাস্টমারকে এসএমএস দিচ্ছি, বাট রিয়েলি নট লাইক দ্যাট। হাজব্যান্ডও একই মোবাইল নাম্বার দিয়েছে, ওয়াইফও একই মোবাইল নাম্বার দিয়েছে, দিয়ে দুজনেই কাস্টমার হয়ে বসে আছে, তাহলে অ্যাকচুয়ালি আমার কাস্টমার অতগুলো না, আমি ততগুলো ভাবছি। এই যে একটা গ্যাপ থিঙ্কিং এর সাথে রিয়েল লাইফের, ডাটাবেজের সাথে রিয়েল লাইফের, এটাকে আমি বলতে পারি ইনকনসিস্টেন্ট লেভেল। ডাটাবেজ ভাবছে যে আমার 5000 কাস্টমার, বাট জেনুইনলি দেয়ার ইজ এ 4000 কাস্টমার, কারণ হাজব্যান্ড ওয়াইফ ব্রাদার সিস্টার কিংবা ব্রাদার সিস্টার ডটার সব মিলে গ্র্যান্ডফাদারের মোবাইল নাম্বার ইউজ করেছে, ঠিক আছে। তো এই জন্য মোবাইল নাম্বারটা ইউনিক বানানোর চেষ্টা করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা একটা কনস্ট্যান্ট এখানে ইউজ করি, দ্যাটস গুড। যারা আমাদের যখন কাস্টমারের আমরা ফর্মটা ফিল আপ করবো, যখন ওই মোবাইল নাম্বারটা পাওয়া যাবে, তখন আমি তাকে বললাম যে প্লিজ এই মোবাইল নাম্বারটা আমার এখানে আছে, তুমি অ্যানাদার মোবাইল নাম্বার দাও, তখন হয়তো বা সে আপনাকে অ্যানাদার আরেকটা মোবাইল নাম্বার দিবে।
সো এই ক্ষেত্রে ডাটাবেজের কনসিস্টেন্সি বেড়ে যাবে, ইনকনসিস্টেন্ট লেভেল কমে যাবে। ডাটাবেস ইউজারকে হেল্প করলো, ইভেন দ্য কাস্টমারকেও হেল্প করলো যে তোমার এই মোবাইল নাম্বারটা তুমি পূর্বে দিয়েছো, কিংবা তোমার হাজবেন্ড দিয়েছে, কিংবা তোমার ডটার দিয়েছে, সো গিভ অ্যানাদার মোবাইল নাম্বার, সো কালেকশন বেড়ে যাবে। এটাকে কনসিস্টেন্ট লেভেল ভালো হচ্ছে এটা বলা যেতে পারে। ওকে, আমরা নিতে পারি ইমেল অ্যাড্রেস ফর দ্য ইমেল মার্কেটিং অফ, এটাকেও আমরা ইউনিক করে দিতে পারি। এখন এই কাস্টমারটা সেলসের সাথে কানেক্টেড হবে এটা খুব শিওর আমরা, তাই না? জি স্যার। কিন্তু রিলেশনাল ডাটাবেস করব কি দিয়ে? এই কাস্টমারটা কি দিয়ে রিলেশনাল ডাটাবেসে যাওয়া উচিত, এটা একটা চিন্তার বিষয় রয়েই গেল। এটা মোবাইল কি নাম্বার দিয়ে বলতে মানে স্যার আমরা কোন এন্টিটিটা রিলেশন করব আরেকটার সাথে, এটাই তো? কোন ফিল্ডটা দিয়ে, অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা অন্য এন্টিটির সাথে রিলেশন করব, এটা কিন্তু চিন্তার বিষয় রয়ে গেল। ওকে স্যার সিরিয়াল নম্বর দিয়ে স্যার। আমার ধারণা যে সেল নাম্বার এন্ড ইমেল আইডি ইজ ভেরি বিগ থিং। সেল নাম্বার মানে 12 ডিজিট, আই হ্যাভ টু মেইনটেইন দ্য 12 ডিজিট। সিরিয়াল নাম্বার ইজ দ্য বেস্ট। জি স্যার, ইউনো থাকবে। হ্যাঁ, তো আমরা এখানে সিকোয়েন্সের পাশে তাহলে এখানে লিখে দেই প্রাইমারি কি। ওকে, প্রাইমারি কি। এই যে আপনারা এখন কিন্তু ধীরে ধীরে ডিজাইনার হয়ে যাচ্ছেন, এই যে কথা বলতে পারছেন, একটা মতামত দিতে পারছেন, সো সে অ্যাটিটিউড অফ এ ডিজাইনার। আমার ধারণা যে আমরা আর কোনো ফিল্ড এখানে না লিখি, হয়তো জায়গা নষ্ট না করি। বাস্তবে অনেক কিছুই লাগতে পারে, কিন্তু এখন আমাদের লাগবে না, সো দরকার নেই। এই ভার্সনে কিভাবে কলাম ডিলিট করে রে বাবা? স্যার কোডও তো নাই স্যার, ডিলিট ফাংশন নাই। সেটাই, আসলে তো কোড লিখে লিখে অভ্যাস খারাপ হয়ে গেছে, এগুলো খুঁজে পাওয়া যায় না। ইমেল আইডি ঠিক আছে, তাহলে আমরা এই এতটুকু আপাতত চিন্তা করতে পারি। সরি, আমাদের নেক্সট কলামটা লাগবে এই জন্য যে এটাকে মার্জ করে দিতে হবে। মার্জ থাকে কোথায়? মার্জ থাকে এই যে উপরে, মার্চ সেলস মার্জ থাকে মেবি ওখানেই তো অপশনটা আসলো স্যার। আসলো? জি স্যার, মার্জ থাকে, এই যে স্যার সরি হ্যাঁ মার্জ সেল। ওকে, তারপর এটাকে আমরা অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম, দিয়ে এখানে লিখলাম কাস্টমার টেবিল। ওকে, আচ্ছা নিচে বর্ডারটা নাই হয়ে গেল কেন? ওকে, এখানে কিছু একটা করছিলাম আমি। স্যার ওই যে বর্ডার। ওকে, কাস্টমার টেবিল। সো ইটস আ ভেরি ইজি টেকনিক, আমরা এইভাবে একটা স্কিমা ডিজাইন করতে পারি। ওকে, সেই স্কিমার মধ্যে আমরা রিপ্রেজেন্টেট করাতে পারি। সাধারণত রিয়েল লাইফে এই এটা ডান পাশে যে ফাঁকা জায়গাটা আছে সেখানেও স্কিমা ডিজাইন করা যায়, কিন্তু এমএস ওয়ার্ড এটা খুব ডিফিকাল্ট হয় বলে আমরা যখন পেন্সিল দিয়ে করব, কিংবা আপনাদের জন্য কিন্তু যখন আমি হোমওয়ার্ক দিব, সাধারণত আমরা রিয়েল লাইফে ক্লাসে এই স্কিমা ডিজাইনটা করি পেন্সিল দিয়ে, রাবার ইউজ করি আমরা। স্টুডেন্টরাও এক্সামে কিন্তু পেন্সিল ইউজ করে। তো যেহেতু এখন অনলাইনে আমাদের এই ধরনের অ্যাসাইনমেন্ট নিতে প্রবলেম হবে, আপনারা একটা কাজ করতে পারেন, যদি আমি কোনো ডিজাইনের ক্লাস দেই এমএস ওয়ার্ডে, যদি এটা পাশাপাশি করতে না পারেন, কারণ পাশাপাশি করাটা খুব টাফ। একটা টেবিলের ডান পাশে টেবিল করতে গেলে ওটাকে একটা বক্সে ফেলতে হবে। আমাদের মধ্যে অনেকে এমএস ওয়ার্ডের কাজও জানে না, তো এই জন্য নিচেই করার চেষ্টা করব। আর যদি না পারি তাহলে আমরা কাগজে, খাতাতে বড় একটা শিটের মধ্যে পেন্সিল, রাবার, স্কেল ইউজ করে স্কেমা ডিজাইন করে এটাকে ছবি তুলবো, ছবি তুলে আমরা পেস্ট করে দেবো টিচারকে। ঠিক আছে? ওকে স্যার। এবং সেটাতেও আপনার ভালো নাম্বার পাবেন, একই নাম্বারই পাবেন, কারণ স্কিমা ডিজাইন করতে পারাটা এখানে নাম্বারের বিষয়, এমএস ওয়ার্ডে না কাতে এটা দেখার বিষয় না। আচ্ছা, তাহলে কাস্টমারের পরে আমরা যাব হচ্ছে ফুড আইটেমে। ওকে, তা ফুড আইটেম অলসো ইন্ডিপেন্ডেন্ট। সো আমি এখনই এখানে রিলেশনাল ডায়াগ্রামের বর্ডার টানলাম না, আমি পরবর্তীতে আরো পরে এটা টানাটানি করব। আমি এটা কপি করে পেস্ট করে দেখি যে একটা ফ্রি ওমা একটার সাথে একটা লেগে গেছে। আমরা যদি একটু কার্জারটাকে নিচে নিয়ে যাই পেস্ট করি। ওকে, বুঝতে পারছেন কিভাবে করলাম? কার্জারটাকে একটু নিচে নিয়ে যাই পেস্ট করলাম, এবার টেনে এটা কাছাকাছি নিয়ে গেলাম। ওকে, নিচের টেবিলটার নাম দিলাম, আমরা জানি যে ফুড আন্ডারস্কোর আইটেম টেবিল। অ্যাকচুয়ালি কোড লেখার সময় কিন্তু আমরা এই টেবিল কথাটা লিখবো না, ঠিক আছে?
এই টেবিল কথাটা কোড লেখার সময় লিখবো না, যেহেতু কোড লেখার সময় লিখবো না, এটা এখানেও লিখলাম না, এটা কেটে দিলাম। ফুড আইটেম টেবিল এটা কেটে দিলাম, কারণ এটা নিয়ম হয়ে যেতে পারে স্টুডেন্টের কাছে যে ভাববে যে ওটা টেবিলের নাম, দরকার নেই, দিস ইজ নট এ নেম অফ দ্য টেবিল। আচ্ছা, তাহলে আমরা কাস্টমার এন্ড ফুড আইটেম, তাহলে ফুডের ফুড আইডি, এটাই ফুডের আসলে প্রথম ফিল্ড হওয়া উচিত, ফুড আন্ডারস্কোর আইডি। ফুড আইডি নাম্বার ডাটা টাইপ হলে বুঝতে খুব কষ্ট হবে, কেন? যেমন বার্গার BUR01 জি স্যার, একটা BUR02, কোড থাকে স্যার। কোড থাকলে ভালো হয়, ঠিক আছে। হ্যাঁ। আসলে এটা নাম্বার হলে কষ্ট হবে, ভার্চুয়ালি এটা বেটার। ভার্চার 2 অফ আমরা 8 ফিল করতে পারি, এটা সিকোয়েন্স হবে না, এটা প্রাইমারি কি ইজ গুড। ফুড আইডি নেম। ফুড আন্ডারস্কোর নেম, এটা ফুড আন্ডারস্কোর নেম দিলাম, কারণ ওখানে উপরে নেম আছে তো। জি স্যার। ভার্চার 2 নট নাল। এরপরে আমরা দিতে পারি যে এটা কি টাইপের ফুড, ওকে, এটা প্যাকিং ফুড না Homemade? বেক ফুড না ইত্যাদি, এটা টাইপ দিলাম, ঠিক আছে। ভার্চার 2 অফ 20। এরপরে এই ফুডটা কিভাবে বিক্রি হয়, ইউনিট না পিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইউনিট মানে এটা পিস হিসেবে বিক্রি হয় না প্যাকেট হিসেবে বিক্রি হয়, এটাকে ইউনিট বলে, ঠিক আছে। জি স্যার। ইউনিট, এটা ভার্চারই হবে, সরি ভার্চার। এক মিনিট, আসসালামু আলাইকুম, হ্যালো। আচ্ছা, ইউনিট, তারপরে স্যার কোয়ান্টিটি। এরপরে না, কোয়ান্টিটিটা হচ্ছে আমি অর্ডার দেওয়ার সময়, হ্যাঁ, ওটা সেলস বা অর্ডারে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এটা তো ফুডের পরিচয়। হুম, হুম, হুম। আমার ধারণা দিস ইজ এনাফ। আমরা বড়জোর দিতে পারি যে এটা অরিজিন কি, অরিজিনেরও দরকার কি আসলে, স্যার কিছু লাগবে না মনে হয়। এত এত বাস্তবে লাগতে পারে, আমরা Type এখন এত unit। বোঝার জন্য এত বাড়ানোর দরকার নেই, ঠিক আছে। ইউনিট মানে এটা কি ধরনের ইউনিটে বিক্রি হয়, ঠিক আছে। জি স্যার। আই থিঙ্ক ইউনিট ইজ শুড নট বি ইউনিক, এটা ঝামেলা তৈরি হবে, এটা নট নাল করা উচিত, টাইপটাকেও নট নাল করা উচিত, কারণ টাইপটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, টাইপ কেউ নাই দিতে পারে, দরকার নেই, বাট ইউনিট ইজ ইম্পর্টেন্ট। ফুড নেম নট নাল এবং ফুড আইডি, তার মানে এই ফুড টেবিল রিপ্রেজেন্ট করতেছে। তবে ইম্পর্টেন্ট একটা ফিচার আমি আপনাকে বলি, দেয়ার শুড বি এ ফুড পিকচার। ইয়েস স্যার, আমি এটা ভাবতেছিলাম স্যার। আমি কারণ স্যার ভয় এখন- বলি নাই। না, অবশ্যই এটা আপনার বলা উচিত, কারণ আমরা পিকচার কিভাবে ডাটাবেজে ইনসার্ট করে এটা কিন্তু শিখি নেই। এটা স্যার। দেখছেন তালে তালে আমি ভুলে গেছি, আমি নিজেও আপনাদেরকে ওরাকল এটা দেখাইনি, হাউ টু ইনসার্ট পিকচার ইন এ ডাটাবেস। ক্লিয়ার? জি স্যার। ওরাকল এমন একটা ডাটাবেস যে পিকচার খুব ভালোভাবে সাপোর্ট করে, সেটা ডাটাবেজে পিকচার ডাটা। স্যার আমাদের শেখাবেন কবে স্যার? এটা তো আমরা তো জানি না স্যার। এটা তো আমি ভুলে গেছিলাম। স্যার আমরা শুধু কোডিং ই জানি স্যার, যে কোডিং করতে হবে কোডিং, বাট পিকচার যে ব্যাপার আছে এটা- সব টাইপ কি স্যার অ্যালো করে? না, এখানে বল্ব নামে একটা ডাটা টাইপ আছে ওরাকলে, স্পেশাল ডাটা টাইপ, ঠিক আছে। যেই ডাটা টাইপ যদি কোনো কলামে থাকে, তাহলে সেই কলামে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে পিকচার ঢুকাই ফেলতে পারি। স্যার পিকচার যে দিব স্যার, সেই পিকচারটা স্যার জেপিজি বা যে পিকচার টাইপ মানে ওরাকল আমার জানার মতে যে পিকচারে যতগুলো এক্সটেনশন আছে সবগুলো আচ্ছা। সাপোর্ট করে। অ্যাকচুয়ালি সে ডাটাবেজে পিকচার রাখে না, সে ডাটাবেজে এটাকে কনভার্ট করে শো করে খালি। হ্যাঁ, আচ্ছা। কনভার্ট করে রাখে। আসসালামু আলাইকুম স্যার, আমি বাসায় না, আজকে আসলে না, আজকে আমার ক্লাস আছে, যেদিন ক্লাস থাকে ওদিন বাসায় থাকি আর কি। হ্যাঁ, আগামীকাল আসবো, ডিউটি আছে আমার, আসবো। দরকার? ও, কি ব্যাপারে?
হ্যালো হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা স্যার। তাহলে এখানে যে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ইউনিট টাইপ এখানে আমরা অবশ্যই লিখে রাখি পিকচার। আচ্ছা, ক্লাস কি খুব বোরিং হয়ে যাচ্ছে লং টাইমের না জন্য? স্যার। এটা ডাটা টাইপ হচ্ছে বল্ব, ঠিক আছে, বল্ব। এটা ডাটা টাইপ বল্ব, এটা মনে রাখতে পারাটাই বিশাল বড় ব্যাপার। আমার তো এটা অনেকে মনে রাখতে পারবে না, এটা মনে রাখবেন বল্ব। এইটা জন্যই ওরাকল একসময় বিখ্যাত হয়ে গেছিল, ঠিক আছে। এটা বিগ ডাটা টাইপ, ওকে। এবং এটা স্পেশাল মেকানিজমে এনক্রিপশন করে একটা পিকচারকে, ভিডিওকে, এক্সেল ফাইলকে, ওয়ার্ডের ফাইলকে এক ডাটাবেজের মধ্যে ঢুকিয়ে ফেলা যায়। সেগুলোকে নাম্বারে কনভার্ট করে করে রাখা হয় ও পরবর্তীতে সেই স্যার নাম্বারগুলোকে জোড়া ডাটাবেজে দিয়ে কি দিয়ে স্যার পিকচার বানানো হয়। অ্যানিমেশনও কি স্যার ইয়ে করা যায় স্যার, অ্যাড করা যায়? হ্যাঁ, পিকচারগুলো অ্যানিমেশনে যাবে ফ্রেম বাই ফ্রেম। ফ্রেম বাই ফ্রেম ও যাবে, আচ্ছা আচ্ছা। বাইটে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সাধারণত ডেভেলপাররা দুই ভাবে কাজ করে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তারা দুই ভাবে কাজ করে, যারা ওয়েবসাইট তৈরি করে। কেউ কেউ পিকচারের নামটাকে ডাটাবেজে সেভ করে এবং পিকচারের পাথ সেভ করে, মানে কোন অ্যাড্রেসে পিকচারটা আছে ওটা ডাটাবেজে রাখে, ডাটাবেসকে দিয়ে সেই পিকচারটা ওপেন করায়। আবার কেউ কেউ আস্ত পিকচারটাকে ডাটাবেসে রাখে। বোথ আর গুড সিস্টেম, বাট পিকচারটাকে ডাটাবেজে, আস্ত পিকচারটাকে ডাটাবেজের মধ্যে পুশ করে রাখাটা সেফটি সিস্টেম, বাট সেক্ষেত্রে ডাটাবেস ভারী হয়ে যেতে পারে। জি স্যার। দুটোকে মাথার মধ্যে রাখতে হবে। সাধারণত আমরা যে কাজটা ইজিলি করে ফেলি সেটা হচ্ছে যে সার্ভারে ফর এক্সাম্পল একটা ফুড ডাটাবেজের জন্য আমার 50 আর 100 পিকচার আছে। সো 100 পিকচারকে আমি সার্ভারে একটা ফোল্ডারে রেখে দিলাম। এরপরে ওই পিকচারগুলোর নামগুলোকে আমি ডাটাবেজে রাখলাম। তখন ডাটাবেজ যখন মানুষকে দেখায়, কাস্টমারকে দেখায়, তো ওই নাম ধরে ধরে পিকচারটাকে সার্চ করে এনে দেখায় দেয়, ঠিক আছে। আচ্ছা, সেটা আমরা ভাববো, আমরা অ্যাপ্লিকেশন ডিজাইন করার সময় ভাববো। আমরা আপাতত পিকচার একটা ফিল্ড, এটা ইম্পর্টেন্ট ফিল্ড, এটা একটা ডাটা টাইপ আছে, এটা আমরা ডিজাইনে রাখলাম। আমরা ইন্টারফেসিং করার সময় এটা আমরা ইমপ্লিমেন্ট করব, ওকে। পিকচারের ডাটাবেজে পিকচার রেখে কাজ করতে পারাটা মানে কি টপ লেভেলের প্রোগ্রামার কিন্তু আপনারা তাহলে, মানে 90% সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যারা ওয়েবসাইট তৈরি করে ডাটাবেজে পিকচার রাখাতে সবারই একটা প্রবলেম আছে। এটা সব ডাটাবেজে অনেকে করতেও পারে না। তো এটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ, আমাদের ইন্টারফেসিং এর দিন আমরা এটাকে অ্যাড করে ফেলবো। তাহলে আমাদের কাস্টমার স্যার এটা হলো কনস্ট্যান্ট কি দিব পিকচারেরটায়? এটা কনস্ট্যান্টটা আপাতত না দেই, এই জন্য না দেই, সেটা হচ্ছে দুটো ছবির ইনক্রিপশনের পরে ভ্যালু এক হয়ে যাবে কিনা আমি এটা নিয়ে চিন্তিত আছি। অ্যাকচুয়ালি এটা সম্পর্কে আমার খুব একটা, এটা কনস্ট্যান্ট কি হওয়া উচিত এটা সম্পর্কে আমার মানে বিস্তারিত লেখাপড়া নাই। মানে আমি এটার কোনো ড্রব্যাক কিংবা এটা রিস্ক অ্যানালাইসিস করিনি আগে, এখন বুঝতে মাথায় ঢুকলো। পেরেছি। শুধু পিকচার রাখা যাবে, এবং যেহেতু পিকচারটা ডাটাবেজে দেখা যায় না এই জন্য এটা নিয়ে কেউ মাথা ব্যথাও নাই কারো। কারণ ডাটাবেজে যে পিকচারটা থাকে, ডাটাবেসটা অন করলে কিন্তু আপনি পিকচারটা দেখতে পাবেন না, ওটা আর এনক্রিপ্টেড শুধু অবস্থায় দেখতে কি পাবেন। স্যার পিকচারের যে কি বলে ওটা, ডাটাগুলো থাকবে, লিংকটা থাকবে, হ্যাঁ। লিংকটা থাকবে মানে না, হ্যাঁ বুঝতে লিংকটা পেরেছি। থাকলে ইউনিক হতে হবে। যদি আমরা লিংকটা রাখি তাহলে ইট শুড বি ইউনিক, ওকে। তা না হলে আপনি লিংক কিন্তু রাখলে তো স্যার বেটার হয়। ইউনিক। আর আমি যদি আস্ত পিকচারটাকে ডাটাবেজে রাখি, তাহলে স্যার এটা আইডেন্টিফাই করবে কিভাবে এটা ইউনিক নাকি ইউনিক না? তখন তো স্যার এআই এর ঝামেলা চলে আসবে। এই জন্যই হয়তোবা আমি আগে কখনো চিন্তা করি নাই। অ্যাকচুয়ালি ডাটাবেজে যখন ডাটাটা রাখা হয় পিকচারটাকে, ওরাকল অ্যাপ্লিকেশন সফটওয়্যার পিকচারটাকে ভেঙে ফেলে নাম্বারে পরিণত করে। এটাই তো আপনারা স্যার। আপনারা হয়তোবা জানেন পৃথিবীর সবকিছুকে ভেঙে বাইনারিতে কনভার্ট করা যায়, ইয়েস। ঠিক আছে। তো যখন বাইনারিতে রাখে তখন আর ওটা দেখা যায় না, বোঝা যায় না বলে মানুষ ওটা কনস্ট্যান্টলি চিন্তা করে না। চিন্তা করে ওটা তো ওরাকলে নিজের হাতে ছেড়ে দিয়েছি আমরা, ঠিক আছে। তো এই জন্য আমরা আপাতত এখানে কোনো কনস্ট্যান্ট না লিখি। আমরা চেষ্টা করব পিকচারের অ্যাড্রেস ডাটাবেজে রাখে কাজ করাটা খুব ইজি, কিন্তু আস্ত পিকচারটাকে ডাটাবেজে রেখে কাজ করাটা কঠিন। আমরা চেষ্টা করব কঠিনটাই করার, ঠিক আছে। সো আমাদের হাতে তো সময় আছে, সো নো প্রবলেম। আর যদি অ্যাড্রেস রাখি তাহলে এখানে আমরা বাই দিয়ে রাখি, পিকচার বাই অ্যাড্রেস, ঠিক আছে। পিকচার বাই পিকচার অ্যাড্রেস আমরা দুটোই পরিকল্পনাতে রাখি, বল্ব বাই ভার্চার, ঠিক আছে। আচ্ছা, ভার্চার দিলেও হয় সংক্ষেপে,
স্যার ভার্চারটা হলো স্যার পিকচারের অ্যাড্রেসটার জন্য, আর হ্যাঁ, ব্লবটা হলো স্যার পিকচার মানে যদি সলিড পিকচার আমি দিই। হ্যাঁ সলিড পিকচার যদি দেই, ঠিক আছে। জি স্যার। তাহলে দুটো হয়ে গেল। এরপরে আসে থাকে আমাদের হচ্ছে আইটেম প্রাইস। আইটেম প্রাইস। আইটেম প্রাইসের জন্য আমরা যে কাজটা করতে পারি, কার্জারটাকে একটু নিচে নামাই এটা ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার পরে পেস্ট করি, তাহলে টেবিলটা জোড়া লাগবে না। আমরা এটার নাম দিতে পারি আইটেম প্রাইস। ওকে, আইটেম আন্ডারস্কোর প্রাইস। আচ্ছা, এই আইটেম প্রাইস টেবিলটাতে আইটেমের আইটেম প্রাইস হয়। ক্লিয়ার? নাও জি, স্যার। রিলেশনাল সিস্টেম টেক্স প্লেস। আমাদের ফুড আইটেম কোথায়? ফুড আইটেম আছে এখানে। সো So, টেবিলের food নাম type- টেবিলের নামটা আমরা আরেকটু মিনিফিল করি, ফুড আন্ডারস্কোর আইটেম আন্ডারস্কোর প্রাইস। ঠিক আছে, ফুড আইটেম প্রাইস। ওকে, যাতে করে টেবিলের নামটা একটু মিনিংফুল করলাম, যাতে করে কোডিং লিখতে সুবিধা হয়। ওকে, জি স্যার। তো এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে ফুড আইটেম আন্ডারস্কোর প্রাইস, এখানে একটা সিরিয়াল নাম্বার ফিল অটো জেনারেটর থাকতে পারে, নো প্রবলেম। ওকে, এটা থাকতে পারে, কিন্তু এখানে অবশ্যই আমাদেরকে ফুড আইডি আনতে হবে। ফুড আইডি, জি স্যার। ফুড আন্ডারস্কোর, তা না হলে আমরা রিলেশনাল ফিল মেনটেন করতে পারবো না। ফুড আইডি হবে 8 ক্যারেক্টারের, আমরা আগে দেখে আসছি 8 ক্যারেক্টারের। এটা অবশ্যই ফরেন কি হবে, ফরেন কি হবে, এবং এখানে আমরা লিখতে পারি ইউনিট প্রাইস। ওকে, ইউনিট প্রাইসটা লিখতে পারি, সরি নাম্বার, এটা আমরা একটু বড় টাকারও জিনিসপত্র থাকতে পারে, এই জন্য আমরা 8,2 লিখলাম। ঠিক আছে, যেন আমরা এটা ম্যানেজ করতে পারি। ওকে, আমাদের মনে হয় আর কোনো কিছু দরকার নাই। ওকে, এখন সিরিয়াল নাম্বার, ফুড আইডি, ইউনিট প্রাইস। কেন আমরা ইউনিট প্রাইসটা এখানে আনলাম? কারণ দিস ইজ ডাইনামিক্যালি চেঞ্জেবল ফিল্ড। যে কোনো সময় যে কোনো ফুডের ইউনিট প্রাইস চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এবং আমরা এই হিস্ট্রিটা ট্রিগারের মাধ্যমে আমরা অডিট টেবিলে রেখে দেব। ক্লিয়ার? এবার বুঝতে পারছেন আমি কিভাবে চিন্তা করতেছি? মানে আমি চিন্তা করতেছি যে আমি যদি এই আস্ত টেবিলটার মধ্যে ইউনিট প্রাইস রাখতাম, তাহলে আমার এটা ব্যাকআপ রাখা, অডিট করা খুব ডিফিকাল্ট হয়ে যেত এতগুলো ডাটা মিলে। সো আস্তে করে আমি এখন যেটা চিন্তা করব, ওকে ফাইন, ফুড আইডি ইউনিট প্রাইস চেঞ্জ হচ্ছে, কোন ডেটে চেঞ্জ হচ্ছে, কোন সিরিয়াল নম্বরের আন্ডারে চেঞ্জ হচ্ছে, আমি এটা আস্তে করে একটা অডিট টেবিলে রেখে দিলাম। ক্লিয়ার? সো আমি এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে প্রাথমিকভাবে ডাটাবেস ডিজাইন করার জন্য যে জিনিসটা চিন্তা করতে হয় সেটা হচ্ছে নরমালাইজেশন 2.3। স্যার 1 নম্বর টেবিলের সাথে কি 3 নম্বর টেবিলের কোনো স্যার হচ্ছে স্যার রিলেশন কি হচ্ছে? 2 এর সাথে 3 এর হচ্ছে, 2 এর সাথে 3 আর 1 এর সাথে 2। হ্যাঁ, নরমালাইজেশন। ওকে, আমি নরমালাইজেশনটাও চিন্তা করে রাখলাম, উপরে লিখলাম নরমালাইজেশন। কিভাবে? স্কিমা ডিজাইন করার সময় নরমালাইজেশন যদি আমি চিন্তা করি, হোয়াট ইজ নরমালাইজেশন? আমি এর আগের দিনও ক্লাসে বলেছিলাম, নরমালাইজেশন হচ্ছে ডাটার স্তর, ডাটাকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করতেছি। ওকে, ফার্স্ট নরমাল ফর্ম, প্রাথমিকভাবে যে ডাটাগুলো একে অপরের সাথে আবদ্ধ থাকে তাদেরকে ফার্স্ট নরমাল ফর্ম বলে। সো আমি এখানে কিন্তু এখন ডিজাইন করে ফেলতে পারতাম যে এই যে ফুড আইটেম প্রাইস অডিট টেবিল। ওকে, বাট এটা আমি এখন করলাম না। কেন করলাম না? কারণ এটা প্রাথমিকভাবে আবদ্ধ না, এই অডিট টেবিলটা, এটা আমি পরবর্তীতেও করতে পারি। ক্লিয়ার? স্কিমা ডিজাইন করার সময় যে আপনাকে পাইরে ধরে যে সবগুলো এক জায়গায় করা প্রাথমিকভাবে লাগবে, আবদ্ধ না কেন? প্রাথমিকভাবে আবদ্ধ না এই জন্য যে এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ক। আমি এটা অডিটের জন্য একটা অডিট টেবিল তৈরি করতেছি। প্রাইমারি কি ফরেন কি থাকতে হবে তার তো কোনো গ্যারান্টি নাই, আছে? সো যে প্রাথমিকভাবে প্রাইমারি কি এবং ফরেন কির মাধ্যমে আবদ্ধ না, সরাসরি রিলেশনাল না, একটা রিলেশনাল ডাটাবেস থেকে ডাটা তৈরি হয়ে আবার নতুন করে ডাটাবেস তৈরি হচ্ছে, সরি এন্টিটি তৈরি হচ্ছে প্রয়োজনের কারণ। এরকম প্রয়োজনে আমার বহু টেবিল লাগতে পারে একটা ডাটাবেসে। সো আমি যে এখানে চিন্তা করেছি যে এই 5টা টেবিল লাগবে, এটা কিন্তু নাও হতে পারে। আমার বাস্তবে প্রোগ্রাম মিলানোর জন্য কিংবা কোনো একটা রিপোর্ট তৈরি করার জন্য কিংবা কোনো একটা কাজের জন্য আমাকে অনেকগুলো টেবিল তৈরি করতে হতে পারে। সেই টেবিলগুলোতে হয়তো বা ডাটা পার্মানেন্টলি থাকবে না, টেম্পোরারি থাকবে। সো ওগুলো আমার
ফার্স্ট নরমাল ফর্মের মধ্যে আসবে না, নরমালাইজেশনের প্রথম স্টেপের মধ্যে আসবে না ডিজাইনে। ওকে, তাহলে আমি এখানে আমার রিলেশনাল ডাটাবেস অলরেডি এখানে চলে আসছে। সো আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমার